অচেনা এক পৃথিবী। কোথায়? ওই যে অন্ধকারে আড়ালে। নমস্কার। গত সপ্তাহে গল্প শুনিয়েছিলাম কেন্দ্র। অবশ্য পুরোটা শেষ করা হয়নি যদিও, এবং একটা ভোটিংয়ের ব্যবস্থা করেছিল। তো দেখলাম সবাই সেখানে ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চাইছে। তো সবাই যখন ভূত এত ভালোবাসে, একটা ভূতের গল্প মাঝামাঝি অবস্থায় দেওয়াই যায়। কেন্দ্রের পরবর্তী অংশ না হয় পরের সপ্তাহেই আসছে, তখন জানতে পারবেন তার আসল রহস্য। এই সপ্তাহের গল্প কারাগার। পোস্টারটা দেখে নিশ্চয়ই একটু ভয় ভয় করছে। আশা করি গল্পটা শুনলে ভয়টা আরও একটু বাড়বে। এবং যেহেতু রাত এখন যথেষ্ট কালো হয়ে এসেছে, ভয়ের পরিমাণটা একটু বেশি হলে ক্ষতি কি? শুরু করছি আজকের গল্প, কারাগার। আকাশের অবস্থা বিশেষ ভালো না। কালো মেঘগুলো যেন গোল টেবিল বৈঠক করছে এক জায়গায় দাঁড়িয়ে। আকাশের গভীর থেকে গুড়গুড় শব্দ ভেসে আসছে, যেন কালো মেঘগুলোর মধ্যে কেউ কেউ মাঝে মাঝেই গলা খাঁকড়ানি দিয়ে উঠছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বেশ ভয় পেল বিশ্বায়ন। বৃষ্টি এলো বলে গত 3 দিন ধরে টানা জলে ভিজেছে। এবারও যদি ভেজে জ্বরে পড়া থেকে কেউ বাঁচাতেই পারবে না। অবশ্য তার কাজটাই এমন, কিন্তু তাই বলে সবসময় তো কাজের নামে দোষ দিলে হবে না। তার নিজের দোষও কিছু কম নয়। ছাতা নিতে যেন কি প্রচণ্ড রকম বিরক্তি লাগে তার, যেন বিয়ে করা বউয়ের থেকেও গুরুগম্ভীর দায়িত্ব। আর সেই রীতিমতো দায়িত্ব জড়িয়ে আছে বস্তুটার সাথে। তার উপর হারিয়ে গেলে তখন আর এক কীর্তি। বিগত 15 মিনিট ধরে কালচে হতে থাকা আকাশটার দিকে সে তাকিয়ে। গাড়ি কই রে ভাই? এক্ষুনি আসছি বলে এ তো সারা জীবন লাগিয়ে দিচ্ছে। এইসব ক্যাবের ব্যাপার স্যাপার দিন দিন যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। না, আর পারা যাচ্ছে না। হাতের মোবাইলে টাইমটা দেখলো। ওরে বাপরে, 4:30 এখনই বাজে। বাড়ি ফিরতে তো তার মানে ধুর আর না। ফোনটা আনলক করে অর্ডারটা ক্যান্সেল করে দিল। এমন বেয়াক্কেলে লোকের সাথে না যাওয়াই ভালো। এমনিতেও গন্তব্য এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। হেঁটে যাওয়াই যাক। নেই মামার থেকে কানা মামাই ভালো। শেডের তলা থেকে বেরিয়ে ফোনের ম্যাপ দেখে হাঁটতে শুরু করে বিশ্বায়ন। অবশ্য প্রথমটায় যখন এই এমন জনমানবহীন অঞ্চলে ক্যাবের অপশনটা পেল, বড্ড আশ্চর্যই হয়েছিল। রাস্তাটা উত্তর দক্ষিণে চলে গেছে দৌড়ে দৌড়ে। পাকা রাস্তা। রাস্তার পাশে পাশে দূরে দূরে একটা দুটো পাকা বাড়ি, আর তারও দূরে দূরে বড় বড় গাছের সারি। গন্তব্যের নাম লিম্বো। কি আজব, এই গোড়া বাঙালি গ্রামে বাড়ির নাম লিম্বো। মানে ভাবলেও হাসি পায়। কিন্তু গুগল ম্যাপে কিন্তু বাড়িটার বেশ অনেক ছবি আছে। ছবিগুলো স্লাইড করতে করতে হাঁটছিল বিশ্বায়ন। বাপরে, এ কি বাড়ি নাকি দুর্গ? বিশালাকার বাড়ির কালচে কালচে দেওয়ালগুলো যেন এক একটা প্রাচীন যোদ্ধা। থাক, সামনাসামনি গিয়েই না হয় দেখবে ভালো করে। হঠাৎই আকাশের কালচে ভাবটা
ঘন কালোতে পরিণত হতে শুরু করলো। ফাঁকা প্রশস্ত কালো আকাশের বুকে হঠাৎই যেন কেউ আলোর চাবুক মারল। মনে মনে কুঁকড়ে গেল বিশ্বায়ন। গেল গেল সব ভিজে গেল। আর আশেপাশে তেমন আশ্রয়ও নেই যে গা ঢাকা দেবে। আকাশের গুড়গুড় শব্দটা বাড়ছে ধীরে ধীরে। এখনো 550 মিটার। বাঁহাতে ঘুরে সোজা। তাড়াতাড়ি চোখটা তুলে তাকালো বাঁ পাশে। হ্যাঁ, এই তো একটা বেশ চওড়া মাটির রাস্তা চলে গেছে। মনে হচ্ছে এটাই লিম্বতে গিয়ে পৌঁছানোর রাস্তা। তবে এই অংশে গাছপালাগুলো বড্ড বেশি, প্রায় জঙ্গলের আকার নিয়েছে বললেই ভালো হয়। এবং রাস্তার সাথে সাথে গাছের ঘনত্ব বেড়েছে মনে হয়। আরে ধুর, অত মনে করে লাভ কি? জোরে জোরে পা ফেলে বাঁ হাতের মাটির রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলো বিশ্বায়ন। কিছু দূর এগোলো কি এগোয়নি, হঠাৎ বড় বড় দুটো জলের ফোঁটা জামার মধ্যে এসে পড়ল। এই রে, আর হাঁটলে হবে না। হাতের কভার ফাইলটাকে মাথার ছাউনি বানিয়ে প্রাণপণে ছুটতে আরম্ভ করলো সে। বৃষ্টির ফোঁটাগুলো সাথে সাথে ধাওয়া করতে শুরু করলো তাকে, যেন তাকে আপাদমস্তক ভিজিয়ে দেবে বলেই ঝরে পড়ছে তারা। কিছুটা দৌড়ে আসতেই হঠাৎ গাটা ছমছম করে ওঠে তার। ঘন গাছগুলোর মাঝে ঘন কালো একটা প্রকাণ্ড বাড়ি দাঁড়িয়ে আছে। ছবিগুলোকে এখন নস্যি মনে হচ্ছে তার। কালো হয়ে আসা পরিবেশের মধ্যে যেন একটা ইটের রাক্ষস দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। প্রকাণ্ড মস্ত একটা প্রাচীন বাংলোই বলা চলে। চারধারে প্রায় 12 ফুট লম্বা পাঁচিল দিয়ে ঘেরা, এবং সেই একই রকম দৈত্যাকার গেটের পাশে মার্বেলে খোদাই করা বাড়িটার নাম লিম্বো। এমন আজগুবি নাম কেউ বাড়ির রাখে? অবশ্য যার বাড়ি তার মতামত। বিশ্বায়নের তাদের তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তবে বাড়ির অলৌকিক সৌন্দর্য প্রত্যক্ষ করতে করতে বৃষ্টি তখন অনেকটাই ভিজিয়ে দিয়েছে তাকে। কোনো মতে গেটটা ঠেলে এগিয়ে গেল সদর দরজার কাছে। দরজায় পুরনো দিনের একটা মোটা লোহার কড়া লাগানো। কলিং বেল না, নেই। দুপাশেই দেখলো ভালো করে, না, সত্যিই নেই। কড়াটা তুলে দরজার প্রাচীন কাঠে বার দুয়েক ঠুকল। বৃষ্টি ততক্ষণে প্রচণ্ড বেগে ঝরে পড়ছে বসুন্ধরায়। কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো বিশ্বায়ন। এত দূরে এসে এসেছে, বাড়িতে লোক নেই নাকি? তাহলেই সেরেছে আর কি। এ মাসের টার্গেট কমপ্লিট না হলে এ মাসেও বসের গালি ছাড়া আর কিছুই জুটবে না। আবার সেই রাজ্যের জ্ঞান আর বড় বড় কথাগুলো ভাবছিল খুব নিবিড়ভাবে। হঠাৎই একটা প্রকাণ্ড ক্যাঁচ শব্দে খুলে গেল সদর দরজা। ভাবনাগুলো সেই প্রচণ্ড শব্দে চাপা পড়ে গেল। দরজার ওপারে প্রথমেই চোখে পড়ল একটা মোমবাতির আলো, আর মোমবাতিটিকে ধরে দাঁড়িয়ে আছেন একজন বেশ বয়স্ক ভদ্রলোক। লোকটি বোধহয় বেশ লম্বা, কারণ বয়সের ভারে ঘাড়টা বেশ ঝুঁকে পড়েছে। মোমবাতির আলোতেও ভালোই বোঝা যাচ্ছে তার বয়স প্রায় 70 তো হবেই, কারণ গালের চামড়াগুলোয় অজস্র ভাঁজ এবং তারা অভিকর্ষের টানে ঝুলে পড়েছে অনেকটাই। তবে বৃদ্ধের চোখ দুটো
কি আশ্চর্য রকম জীবন্ত, তাতে যেন বয়সের লেশ মাত্র নেই, যেন বছর দশেকের এক শিশুর চোখ। আসুন, বড্ড দেরি করে ফেললেন। ওই আসলে রাস্তাটা একটু গোলানো, তাই আর কি। বলতে বলতে ভিতরে ঢুকলো বিস্ময়। এ কি, বাড়িতে ইলেকট্রিক নেই? অবশ্য এমন বনে বাদারে বাড়ি করলে তো কারেন্টের সমস্যা হবেই। দরজা আবার সেই বিকট শব্দ করে বন্ধ করে দিলেন বৃদ্ধটি। টানা লম্বা প্যাসেজ পায়ের সামনে। প্যাসেজের শেষে একতাল অন্ধকার জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। এগোতে গিয়েও থমকে দাঁড়ায় বিশ্বায়ন। বৃদ্ধটি তার থমকে দাঁড়ানোটা দেখে বোধহয় বুঝতে পারলেন ব্যাপারটা। মোমবাতিটা একইভাবে ধরে এগিয়ে গেলেন সামনে, বললেন, আমার পিছনে আসুন। মোমবাতির ছোট্ট হলুদ আলোটাও এই তীব্র অন্ধকারে বেশ ভালোই জাগ্রত হয়ে কাজ করছে। সেই হালকা আলোতেও দুপাশের দেওয়ালের বড় বড় অয়েল পেন্টিংগুলো চোখে পড়ছে। বিশালাকায় পোর্ট্রেট সব। ছবির মানুষগুলোর চেহারাও দশাসই। বোধহয় এদের পূর্বপুরুষেরা সব। লোকগুলোর চেহারা দেখলে বেশ দৈত্য দৈত্য মনে হচ্ছে। অবশ্য বিশ্বায়নের নিজের চেহারাও তেমন খর্বকায় নয়। খেলাধুলোয় সারা জীবনই ভালো ছিল। এক এক সময় তো বন্ধুরা হিংসা করেই তাকে খেলতে নিত না। গায়ের জোরও নেহাত কম নয়। জিমে সব থেকে বেশি ওয়েটে ডেডলিফট সেই করে, কিন্তু তাতে এতটুকু অহংকার করেনি কখনো। করবেই বা কার কাছে? ছোটবেলা কেটেছে অনাথ আশ্রম। কে নাকি এক প্রচণ্ড দুর্গম ঝড় বৃষ্টির রাতে তাকে রেখে গিয়েছিল অরফেনেজের বাইরে। ব্যাপারটা শুনতে বেশ সিনেম্যাটিক লাগলেও আদতে একদমই না। সারা জীবন নিজের বলতে কেউ না থাকলে। কথাগুলো এখনই মনে পড়তে হলো। বড্ড তেঁতো হয়ে গেল মেজাজটা। না, বাইরে অঝোর ধারায় বৃষ্টি আর ভিতরে এই জমাট অন্ধকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই এমন অচেনা অন্ধকারটা যেন তার কতদিনের চেনা, কত আপন এই অন্ধকার। আসুন। বৃদ্ধটির কথায় হুঁশ এলো বিশ্বায়নের। এখন তারা এসে পড়েছে একটা মস্ত ডাইনিং প্লেসে। সামনের লম্বা কাঠের টেবিলের চারপাশে মাত্র 3টে চেয়ার। বাড়িতে তেমন কেউ নেই বোধহয়। অবশ্য এমন তমসাপূর্ণ দুর্গের মধ্যে কেউ থাকতেও চাইবে না বোধহয়। নেহাত কাজের জন্য এই উদ্ভট জায়গায় আগমন, নয়তো ম্যানেজার স্যারকে বলে দিনেশকেই পাঠাতো সে। টেবিলের বাঁ পাশের একটা চেয়ার টেনে বৃদ্ধটি বললেন, বসুন, বড়বাবু আসছেন। বলে হাতের মোমবাতিটা টেবিলের একটি পাত্রে বসিয়ে দিলেন তিনি। আশ্চর্য, সারা বাড়িতে আর একটিও মোমবাতি জ্বলছে না। এত অন্ধকার ভালো লাগে নাকি এদের? মোমবাতিটা টেবিলে রেখে ঘরের কোণার অন্ধকারে মিলিয়ে গেলেন বৃদ্ধটি। যেন ওই একই কালো অংশ থেকেই উৎপত্তি হয়েছিল তার। ছোট্ট হলুদ আলোটায় এতক্ষণে চোখ সয়ে গেছে বিশ্বায়নের। বাঁদিকে দেওয়ালে ঝুলছে কোনো এক সময় শিকার করা কিছু পশুর মাথা, যেন এক একটি জয়ের স্মৃতিচিহ্ন ওগুলো। তার মধ্যে চোখ কাটছে সিংহের মাথাটা। বাড়ির পূর্বপুরুষেরা তার মানে একসময় ভালোই অত্যাচার করতেন।
আজ বোধহয় সেটা শুধু পারিবারিক ইতিহাস আর অহংকার বোধ ছাড়া কিছুই নয়। টেবিলের শেষে ডান মুখে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে টানা ব্যালকনি বারান্দা। একটু অবাক হলো বিশ্বায়ন। বাড়িটা বড্ড নিস্তব্ধ। বাইরের বিদ্যুতের দামামাটা না বাজলে বোধহয় আরো নিশ্চুপ লাগত। হঠাৎ পায়ের শব্দ হলো সিঁড়িতে। চমকে ওঠে বিশ্বায়ন। মানুষটা যেন হঠাৎ করেই আবির্ভূত হলো ওই স্থানে। অবশ্য আলো তো নেই, সুতরাং দেখতে যে পেত না সেটাই স্বাভাবিক। লোকটার চেহারার গড়ন প্রায় দৈত্যাকৃতি, যেন অন্ধকার জগৎ থেকে নেমে আসছে এক বিশালাকায় ছায়া। পায়ের ধীর ছন্দে একটা আভিজাত্য আছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না যদিও। তাকে নামতে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বিশ্বায়ন। আরো আশ্চর্য হয়ে ওঠেছে। তার নিজের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। লোকটি তার থেকেও প্রায় 6 ইঞ্চি লম্বা। টেবিলের কাছে এগিয়ে আসতে আসতে হাত জোর করে বলে, আমি রুদ্ররাজ সিংহ রায়। আসতে অসুবিধা হয়নি তো? প্রাণপণে লোকটির মুখ দেখার চেষ্টা করছে বিশ্বায়ন। এমন রাজকীয় লোকের বাড়িতে এত অন্ধকার শোভা পায় না। হঠাৎই রুদ্ররাজ বললেন, ক্ষমা করবেন, এখানে আলো এমনই লুকোচুরি খেলে। বিদ্যুতের বড্ড অসুবিধা। বসুন। চেয়ার টেনে বসে পড়ল দুজনে। মোমবাতির আলোটা যেন হঠাৎই ফিকে হয়ে এলো একটু। সেই হালকা হলদেটে আলোতে সামনের চেয়ারে বসা মানুষটির দিকে তাকিয়ে অবাক হলো বিশ্বায়ন। লোকটির বয়স মনে হয় এই একটু আগে দেখা বৃদ্ধটির থেকেও বেশি। গালের প্রতিটি চামড়ায় অসংখ্য ভাঁজ আর বয়সের কারুকার্য, অথচ দৈহিক অবস্থা এত সুঠাম। একটু হালকা হেসে রুদ্ররাজ বললেন, আপনার পরিচয়টা ঠিক? ও আমি আমি বিশ্বায়ন নাথ। এই নিন। বলে হাতের ফাইলের চেনটা খুলে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এগিয়ে দিল সামনের ব্যক্তির উদ্দেশ্যে। কাগজগুলো ডান হাত দিয়ে টেনে নিলেন রুদ্ররাজ। ঠিক করে বলতে গেলে ডান হাতের তর্জনী দিয়ে টেনে নিলেন কাগজগুলো। আঙুলের মাথায় বেরিয়ে থাকা ধারালো নখটা দেখে গাটা শিরশির করে উঠল বিশ্বায়নের। এত বড় রাজবাড়ির মালিক নখ কাটেন না নাকি? লোকটার মধ্যে কেমন যেন একটা রহস্য জমাট হয়ে আছে। আর তাছাড়া গা থেকেও কেমন একটা মোটকা গন্ধ আসছে, ঠিক আষ্টে মাছের গন্ধ আর পচতে থাকা মাংসের গন্ধ মিশে যেমন তৈরি হয়। ইচ্ছে হলো চেয়ারটা নিয়ে একটু দূরে সরে যেতে, কিন্তু কি মনে করবেন লোকটি, তাই ভেবে বসে রইল চুপটি করে। কাগজগুলো উল্টে পাল্টে দেখছিলেন রুদ্ররাজ। হঠাৎ বললেন, এত বৃষ্টিতে বাড়ি ফিরবেন কি করে? আজ রাতটা এখানেই থেকে যান, কাল সকালে না হয়। না না, আমি ক্যাব করে নেব, অসুবিধা হবে না বলে একটা মিথ্যে হাসি হাসল। যেন কি কষ্ট করেই হাসল সে। বাড়িটা থেকে বেরোতে পারলে হয়। রুদ্ররাজ তার কথা শুনে বললেন, যা মর্জি। তা কবে থেকে যুক্ত আছেন এই কোম্পানিতে? এই বছর চারেক। বলে একবার হাত ঘড়িটা দেখল বিশ্বায়ন। চোখ যেন কপালে উঠে গেল। 7:30 বাজে। এ কি, এত সময় কাটলো কখন?
সামনের চেয়ার থেকে সেই একই ভারী অথচ নম্র গলায় রুদ্ররাজ বললেন, কোথায় কোথায় সই করতে হবে যদি একটু দেখিয়ে দেন, কারণ এত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে ভালো লাগে না। হ্যাঁ 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 দিন, আমি দেখাচ্ছি বলেই কাগজটা নিতে গেল, আর তাড়াহুড়ো করতে গিয়ে জামার হাতাটার একটা অংশ ঠেকে গেল পাশের রাখা জ্বলন্ত মোমবাতির শিখায়। আগুনের শিখাটা যেন হঠাৎই জীবন্ত কীটের মতো জামার হাতায় বাইতে শুরু করলো। সাথে সাথে ক্ষিপ্র হস্তে রুদ্ররাজ চেপে ধরলেন জ্বলন্ত জামার অংশটাকে। অক্সিজেনের অভাবে নিভে গেল আগুন, অথচ বিশ্বায়নের চোখ দুটো তখন যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, যেন ইচ্ছে হচ্ছে এক ছুটে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে, গিয়ে দাঁড়াতে খোলা আকাশের নিচে। প্রচণ্ড ভয়ে হাতটা ছাড়িয়ে নেয় বিশ্বায়ন, তারপর বলে, শেষ পাতার লাস্ট পার্টে পরপর দুটো সই করে দিন, ও হয়ে যাবে। জামার পকেট থেকে একটা পেন বার করে শেষ পাতায় দুটো সই করলেন রুদ্ররাজ। চারিদিক এতটাই নিস্তব্ধ যে কাগজে পেনের খসখস শব্দটাও বড্ড বিরক্তিকর লাগলো বিশ্বায়নের। সে তখনও বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের চেয়ারে বসা মানুষটির দিকে। তার হাতের স্পর্শ কি মারাত্মক রকম শীতল, যেন হাত নয়, স্বয়ং হিমবাহের স্পর্শ পেল সে। একটা ঢোক গিলে বিশ্বায়ন বলল, আর কোনো ফর্মালিটি নেই, 7 দিনের মধ্যেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বলে ধীরে ধীরে কাগজগুলো টেনে নিল নিচের দিকে। রুদ্ররাজ একটু চুপ করে থেকে বললেন, আচ্ছা ধরুন এই 7 দিনের মধ্যে আমি মারা গেলাম, তবে আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো কি আমার নমিনি পাবে? কাগজগুলো নিয়ে ফাইলে ঢোকাতে ঢোকাতে বিশ্বায়ন বলল, হ্যাঁ উনিই পাবেন। গলাটা শুকিয়ে আসছে বিশ্বায়নের, সেই বিশ্রী গন্ধটা বড্ড অস্বস্তিকর হয়ে উঠেছে, গা গোলাচ্ছে তার। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আমি চলি তাহলে, আর কোনো জিজ্ঞাসা থাকলে অফিসে ফোন করে নেবেন। বাইরে প্রকৃতি যেন এই বাক্যটা প্রতিধ্বনিত হওয়ার অপেক্ষায় ছিল। কথা বলার সাথে সাথে একটা প্রচণ্ড আলোর ঝলকানি ভরিয়ে দিল অন্ধকার ঘরটাকে, আর তার সাথে প্রচণ্ড বজ্রপাতের শব্দে গম গম করে উঠল চারিধার। ঘরের ডান পাশে তবে একটা জানলাও আছে। আলোর ঝলকানিটা এসে না পড়লে বুঝতে পারত না জানলার অস্তিত্বটা, কিন্তু কয়েক মুহূর্তের সেই তীব্র আলোয় বিশ্বায়ন যা দেখল তা সে আজন্ম ভুলতে পারবে না। সামনের চেয়ারে বসা লোকটির চোখ, তার সেই চাহনি, মনে হলো চোখের মণি দুটো একদম লাল, টকটকে লাল। নড়ার ক্ষমতা যেন ছিনিয়ে নিল সেই দৃষ্টি। এক দৃষ্টে মরা কাঠের মতো তাকিয়ে থাকলো রুদ্ররাজের দিকে। সেই ভারী গলা থেকে ভেসে এলো কণ্ঠস্বর, বসে পড়ুন, এত দুর্যোগে ফিরতে পারবেন না। কলের পুতুলের মতো আবার চেয়ারে বসে পড়ে বিশ্বায়ন। মাথার মধ্যে তার চেতনা তখন ধাক্কা দিচ্ছে তাকে পালিয়ে যাবার জন্য, কিন্তু উচ্চারিত হওয়া শব্দগুলো যেন কেড়ে নিল স্বইচ্ছা। অনেক কষ্টে সে বলল, একটু একটু জল পাওয়া যাবে? কথাটা বলে শেষ হয়েছে কি হয়নি, টেবিলে একটা ঠুং শব্দ হতেই চমকে ওঠে বিশ্বায়ন। সেই বৃদ্ধটি তাকিয়ে আছেন। কখন যেন এসে তিনি
তিনি চায়ের কাপ রাখলেন টেবিলে। এত নিঃশব্দে চলাফেরা করে কি করে এরা? সামনের কাপ থেকে হালকা বাষ্প উঠে মিশে যাচ্ছে অন্ধকারে। বৃদ্ধটি বললেন, খেয়ে নিন, গায়ে জোর পাবেন। কথাটা বলে আবার ঘরের অন্ধকারে মিলিয়ে গেল তার অস্তিত্ব। নিস্তব্ধ ঘরে মুখোমুখি বসে এখন দুজন মাত্র। রুদ্ররাজের ভারী গলা ভেসে এলো, আপনার সম্বন্ধে কিছু বলুন। সেই তো করার মতো আমার তেমন কিছুই নেই, একটু আলাপে করি। চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিল বিশ্বায়ন। বেশ কড়া বানানো, কিন্তু এখন শুকনো গলা ভেজানোর জন্য এটাই যথেষ্ট। কাপটা টেবিলে রেখে বলল, আমি কলকাতার বালিগঞ্জে থাকি। 4 বছর হলো ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করেছি। বিয়ে থা করিনি, টাকা পয়সা জমাচ্ছি। আর না না, এসব না, আপনার বাবা মায়ের কথা বলুন। এ কি, মাঝপথে এমন প্রশ্ন করে বসলেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশ্বায়ন বলল, আমি অনাথ আশ্রমে মানুষ। ছোটবেলায় কেউ নাকি রেখে গিয়েছিলেন আমায়, তাই জন্মদাতা মা অথবা বাবার আসল পরিচয় আমি জানি না, আর আমি জানতে চাইও না। অরফানেজে যিনি আমাদের দেখাশোনা করতেন ওনার পদবি দান করেন আমায়। বলে মাথাটা নিচু করে নেয় বিশ্বায়ন। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ ওপার থেকে রুদ্ররাজ বললেন, এই বাড়িটা এত অন্ধকার ছিল না। একসময় এই বাড়ির রোশনাই দেখলে অন্য প্রদেশের জমিদারেরা হিংসা করত। সালটা বোধ হয় 1826। আমার প্রপিতামহ লন্ডনে ডাক্তারি পড়তে যান, ফিরে আসেন এক বিদেশিনীকে বিয়ে করে, এলিয়ট বেকার। তার বাবা ঠিক খুশি হননি, অথচ একমাত্র ছেলে, তাই ফেলেও দিতে পারলেন না। বাড়ি ফিরে আসতে জাঁকজমকে বিয়ে দিলেন ছেলের সাথে মেম সাহেবের। বলে একটু থামলেন রুদ্ররাজ। তারপর হঠাৎ বললেন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। কথাগুলো যেন হাঁ করে গিলছিল বিশ্বায়ন। শেষ কথাটা শুনে সম্বিত ফিরল তার। টেবিল থেকে কাপটা তুলে এক চুমুকে খেয়ে নিল চাটা। তারপর একটা প্রচণ্ড অবান্তর প্রশ্ন করে বসল, আচ্ছা, এবারে নামের কারণটা কি? টেবিলে জ্বলতে থাকা হলুদ শিখার আলোয় বিশ্বায়ন স্পষ্ট দেখল, একটু হাসলেন রুদ্ররাজ, এবং সেই হলদে আলোয় ঝকঝক করে উঠল ঠোঁটের ফাঁকের দাঁতগুলো। কি ধারালো তারা! রুদ্ররাজ শান্ত গলায় বললেন, এইবার বলবো সেটাই। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিশ্বায়নের শিরদাঁড়া দিয়ে, যেন জমতে শুরু করেছে তার স্নায়ুতন্ত্র। রুদ্ররাজ বলতে থাকলেন, সেই মেম সাহেবের এক মারাত্মক রোগ ছিল, রক্তাল্পতার রোগ। মাসের কোনো কোনো সময় রক্ত শূন্য হয়ে সাদা ফ্যাকাশে হয়ে পড়তো তার লালচে শরীরটা। অনেক চিকিৎসা করেও সারাতে পারেননি আমার পূর্বপুরুষ। শোনা যায় যে তিনি নাকি নিজের রক্ত অবধি খাইয়েছিলেন মহিলাকে। অবশ্য সেসব শোনা ঘটনা, সত্যি বিচার করতে না যাওয়াই ভালো। কিন্তু মহিলাকে বাঁচানো গেল না। এক দুর্যোগের রাতে এক পুত্র সন্তানের জন্ম দিলেন এবং
জন্ম দেওয়ার সময় দেহ রাখলেন। বলে একটু থামলেন রুদ্ররাজ। হঠাৎই বিশ্বায়নের কান দুটো সজাগ হয়ে উঠল। হয়তো কমেছে, বৃষ্টি কমেছে। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বিশ্বায়ন। তারপর বলে, বৃষ্টি কমে এসছে, আমি চলি। হ্যাঁ, পরে আসবো একদিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রুদ্ররাজও। ডান হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে করমর্দনের জন্য। গলাটা আবার শোকাতে শুরু করেছে বিশ্বায়নে। তাও কোনো মতে তুলে আনলো নিজের ডান হাতটা। সামনের মানুষটি সাথে সাথেই চেপে ধরল তার হাত। হঠাৎ একটা প্রচন্ড ব্যথায় মুখ থেকে একটা ছোট আর্তনাদ করে উঠল বিশ্বায়ন। এ কি? ইস, ক্ষমা করবেন বলে হাতটা মুখের কাছে এগিয়ে আনেন রুদ্ররাজ। তার হাতের ধারালো নখের চাপে হাতে একটা ছোট ক্ষত তৈরি হয়েছে। ক্ষত থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকেই এক অকল্পনীয় ঘটনা ঘটালেন রুদ্ররাজ। হাতটা মুখের কাছে তুলে এনে তার লকলকে জিভটা দিয়ে চেটে নিলেন সেই রক্তবিন্দু। ভয়ে তখন দম বন্ধ হয়ে আসছে বিশ্বায়নে। হাতটা কোনো ক্রমে ছাড়িয়ে নিল বিশ্বায়ন। তারপর টেবিলের মোমবাতিটা তুলে নিয়ে প্রায় দৌড়েই এগিয়ে এলো করিডোরের দিকে। একটু এগিয়ে যেতেই চোখে পড়ে খোলা দরজার সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধটি। তাড়াতাড়ি এগিয়ে এসে মোমবাতিটা তার হাতে দিয়েই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে বিশ্বায়ন। এক দৌড়ে পার হয়ে যায় ভারী লোহার গেটটা। না, আর পিছন ফিরে তাকায়নি সে। কিভাবে যে দৌড়ে রাস্তা অবধি পৌঁছেছিল তা ঠিক মনে নেই তার। ভাগ্যক্রমে একটা ট্যাক্সি পেয়ে যায়। উঠে পড়েই বলে 220 রাসবিহারী অ্যাভিনিউ যাবে। গলা শুকিয়ে আসছে তার। আর কিছুক্ষণ থাকলে হয়তো গলা কাঠ হয়ে মরেই যেত। ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল। কেউ ফোন তুললই না। এই নিয়ে তৃতীয়বার ফোন করলেন প্রীতম সান্যাল। 3 বারের ব্যর্থ চেষ্টার পর ফোনটা নামিয়ে রেখে ডেস্কের ওপারে বসা বৃদ্ধটির দিকে তাকিয়ে বললেন, মিত্রমশাই, ও তো ফোন তুলছে না, কি করি বলুন তো? কোনো অসুবিধা নেই, ওনাকে পরে খবরটা দিলেও হবে। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মনোহর মিত্র। প্রীতম সান্যাল বললেন, আচ্ছা, একটা কথা বলি। আচ্ছা, আপনার বড়বাবু, মানে রুদ্ররাজ মশাই আর কি, উনি হঠাৎ নমিনিতে বিশ্বায়নের নাম দিলেন কেন বলবেন একটু? মানে কি ভেবে কাজটা করলেন? সেটা তো উনিই জানেন। ওনার মতামতে আমার কিছু বলার অধিকার নেই। আচ্ছা, যাই হোক, এত রাতে একা যাবেন? আমি একটা ক্যাব করে দিচ্ছি, দাঁড়ান। শহরে যা সব শুরু হয়েছে। বলতে বলতে কেবিন ছেড়ে বাইরে এলেন তিনি। অফিস বিল্ডিংয়ের বাইরে এসে দাঁড়ালো দুজনে। রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। পরশুদিনের ঘটনার পর থেকেই সন্ধ্যের পর রাস্তা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। গত পরশু লেকটাউন এলাকার রাস্তার পাশে একটা ভাঙা ট্যাক্সি উদ্ধার করে টহলদারি করা পুলিশের একটি জিপ। ভেতর থেকে উদ্ধার হয় ড্রাইভারের মৃতদেহ। অবশ্য মৃতদেহের অংশ বললে ভালো হয়। দেহের বেশিরভাগ অঙ্গই ছিন্ন ভিন্ন করে দিয়েছে কোনো প্রাণী, এবং বাকি অংশে রক্তের ছিটে ফোঁটাও নেই। ঘটনার পর থেকে রাতে ড্রাইভাররা যাত্রী নিতেই চাইছে না। এমন কদিন চলবে কে জানে।
বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নামটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল বিশ্বায়ন। বিশালাকার গেটটায় হালকা ঠেলা দিতেই খুলে গেল সেটা। গেট খোলার শব্দেই বোধহয় দরজাটাও খুলে দিলেন মনোহর মিত্র। বিগত 150 বছর ধরে এবারে বিশ্বস্ত চাকর তিনি। দরজা খুলে বিশ্বায়নকে দেখে বললেন, বড্ড দেরি করে ফেললে। আপাদমস্তক একটা কালো চাদরে বিশ্বায়ন ঢেকে রেখেছে নিজেকে। সূর্যের আলো এখন আর তার ভালো লাগে না। গায়ে পড়লে জ্বালা করে সমস্ত শরীর। শরীরেও পরিবর্তন ঘটেছে। গায়ের জোর প্রায় 100 গুণ বেড়ে গেছে। রাতের ঘন নিকষ অন্ধকারেও সে এখন সব দেখতে পায়। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শব্দ যা হয়তো হচ্ছে কয়েক কিলোমিটার দূরে, তাও শুনতে পায় স্পষ্ট। দাঁতগুলো প্রচণ্ড ধারালো হয়ে গেছে তার, আর গলার কাছে লেগে আছে একটা অসীম পিপাসা, রক্তের পিপাসা। খোলা দরজার দিকে এগিয়ে যেতে যেতে সে বলল, কে আমি? আমি কি আদৌ জীবিত? তুমি রুদ্ররাজ সিংহরায়ের ছেলে। মরার আগে তার সমস্ত শক্তি তোমার মা তোমার বাবাকে দিয়ে যান। তোমার বাবা তোমায় দিয়ে গেলেন। তার সব কিছুই এখন তোমার। আর যদি বলো তুমি কি, তাহলে তুমি হলে এক অতি উন্নত জীব, পৃথিবীর অন্যান্য জীবের থেকে 100 গুণ শক্তিশালী এবং দ্রুত। কিন্তু শর্ত একটাই, আলোকে এড়িয়ে চলতে হবে। রাতের অন্ধকারেই তোমার রাজত্ব। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেওয়ালের পোর্ট্রেটগুলোর দিকে তাকায় বিশ্বায়ন। সবকটি পোর্ট্রেটে একজনই মানুষের ছবি আঁকা। নিচে নাম লেখা শ্রী রুদ্ররাজ সিংহ রায়, জন্ম 1803। এবার বুঝল বাড়ির নামের মানেটা। লিম্ব, নরকের একটি অংশের নাম লিম্ব, আক্ষরিক অর্থে যার মানে কারাগার। তবে আলো সারাদিন থাকবে না, রাত তো হবেই। কারাগারের দরজাগুলো তখন আপনা থেকেই আলগা হয়ে যাবে। আমার গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে এমনই একটা গল্প লিখে আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসব, যাতে থাকবে একটু ভয়, একটু রহস্য। ততক্ষণের জন্য চলি তাহলে।